এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া শুরু করছি আজকের এক্সপ্রেস মিডডে। বিজেপি বিধায়কের নিজের গ্রামে সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ হলো বিজেপি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাওড়া সমবায় সমিতি দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি দখল করল তৃণমূল। ঘটনাটি ঘটেছে গোঘাট 1 নম্বর ব্লকে শাওড়া অঞ্চলে, যা গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের নিজের গ্রাম। মঙ্গলবার ছিল শাওড়া সমবায় সমিতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। সমবায় সমিতির মোট 9টি আসনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, স্থানীয় বিজেপি বিধায়কের গ্রাম হওয়া সত্ত্বেও বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি নির্বাচনের জন্য। এর ফলস্বরূপ মনোনয়ন জমা দেওয়ার দিনেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাওড়া সমবায় সমিতির নিয়ন্ত্রণ হাতে নেয়। বিজেপি বিধায়কের নিজের এলাকায় বিজেপি প্রার্থী দিতে না পারাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, তাতে অন্য কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহস পায়নি। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, কৃষকের যে উন্নয়ন, কৃষকের যে কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া, এবং তার সাথে সাথে কৃষক বন্ধু, কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার কৃষক যদি 60 বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ, এই শাওড়া অঞ্চলের মানুষ, গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জি। শাসক দলের আরও অভিযোগ, বিধায়ক বিশ্বনাথ কারককে এলাকায় দেখাই যায় না, তাকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়, ফলে মানুষ তার উপর আস্থা হারিয়েছে। একটা সাধারণ মানুষের বিপদের সময় যে বিধায়ক তিরপল নিয়ে তার পাশে দাঁড়াতে পারে না, তাকে এলাকার মানুষ বিধায়ক হিসাবেই মানে না। শুধু নামকা বাস্তে কোনো রকমের জয়লাভ করে তিনি এই এলাকা থেকে দূরে ওই তারকেশ্বর না আরামবাগে কোথায় রয়েছে, ওনাকে এলাকার মানুষ দেখতে পায় না। এটা আমাদের। অন্যদিকে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভোট মানেই তৃণমূলের ছাপ্পা এবং র্যাগিং। সেই সব ঝামেলা থেকে দূরে থাকার জন্যই তারা সমবায় নির্বাচনে প্রার্থী দেননি। সব মিলিয়ে বিজেপি বিধায়কের নিজের গ্রামেই তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিধানসভা নির্বাচন এবং আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে যখন পুলিশ প্রশাসন অপরাধ দমনে বিশেষ সক্রিয়, ঠিক তখনই আরও একটি বড় সাফল্য পেল নদিয়া জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 59 কেজি গাঁজা সহ 3 যুবককে গ্রেপ্তার করল ধুবুলিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ধুবুলিয়া থানার পুলিশ জানতে পারে যে 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচার হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি 4 চাকা গাড়িকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর গাড়িটি তল্লাশি করে গাড়ির নিচ থেকে 59 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় নূর নবী সরকার, প্রশান্ত সরকার এবং সাইদুর রহমান নামে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার ধুবুলিয়া থানার পুলিশ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নদিয়ার কৃষ্ণনগর পুলিশ এবং জেলা পুলিশ আধিকারিকেরা বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের গ্রেফতার করেছেন। আগামী 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে থেকেই পুলিশের পক্ষ থেকে চলছে বিশেষ নাকা চেকিং এবং অপরাধ দমনের ব্যাপক তৎপরতা। এই পরিস্থিতিতে বিপুল পরিমাণে গাঁজা এবং ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা প্রমাণ করছে যে পুলিশ প্রশাসন কোনোভাবেই অপরাধমূলক কাজগুলিকে হালকাভাবে নিতে চাইছে না, যার কারণে এখন থেকেই অপরাধমূলক কাজ দমনে বিশেষ তৎপরতা রয়েছে পুলিশ প্রশাসনের। নদিয়া থেকে মানব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীর গ্রামে মায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম। ভক্তদের কাছে তাই এই স্থানটির অন্যরকম মাহাত্ম্য। ক্ষীর গ্রামের সতীপীঠে সারা বছর মা যজ্ঞদা মূর্তি ক্ষীর দিঘির জলে থাকেন। প্রতি বছর 31শে বৈশাখ ধুমধাম করে পালিত হয় মঙ্গলকোটের ক্ষীর গ্রামের মা
যোগ্যতা দেবীর পুজো। ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে ক্ষীরগ্রামে তখন উৎসবের আমেজ। পুজো উপলক্ষে বসে বড় মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসেন মা যোগ্যতা দেবীর দর্শনে। এই পুজোটাকে নিয়ে, যোগ্যতা মায়ের পুজো নিয়ে এই দেশের, এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই ক্ষীরগ্রামে একটা অন্যরকম আবেগ কাজ করে। প্রত্যেক বছরের প্রত্যেকটা বাড়িতে, এখানে যত বাড়ি দেখছেন প্রত্যেকটা বাড়ির লোকে এই পুজোটার জন্য একটা অন্যরকম তাদের একটা কি বলবো একটা আবেগ কাজ করে এই পুজোতে। দেখুন প্রত্যেকের বাড়িতেও লোক আসবে। শোনা যায় কোনো এক কালে হরিদত্ত নামে এক রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন, আর তারপরই রাজার উদ্যোগে শুরু হয় এই পুজো। সেই আমলে পুজো হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন। প্রতি বছর বলি হতে হবে গ্রামেরই কোনো পরিবারের সদস্যকে। কথিত আছে একদিন এক পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। একমাত্র পুত্রকে নিয়ে ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম ছেড়ে পালাতে যান, কিন্তু মাঝপথে দেবী তাঁদের দেখা দিয়ে অভয় দেন। তারা গ্রামে ফিরে আসেন। সেই থেকে নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। লোক তো আমরা বছরের পর বছর প্রত্যেক বছরে বেরিয়ে চলেছে। লক্ষাধিক লোকের সমাগম। আর মেলা চলছে মোটামুটি 26-27 বৈশাখ থেকে একদম 10ই জ্যৈষ্ঠ, 15-16 দিন আমরা মেলা এরকমই ভিড় থাকে। দেবী যোগ্যতার ভৈরবের নাম ক্ষীরেশ্বর বা ক্ষীরকণ্টক। সেই থেকে গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। দেবী সারা বছর গ্রামের পশ্চিমে ক্ষীর দিঘির জলে ডুবে থাকেন। মহাপূজার দিন তাকে তুলে মন্দিরে নিয়ে আসা হয়। দিঘির দক্ষিণ পশ্চিমে বড় শাঁখারির ঘাটেই নাকি দেবী ছদ্মবেশে শাঁখারির থেকে শাঁখা কিনেছিলেন। তাই পুজোর দিন শতবারা এই ঘাটে শাঁখা কিনে দেবীকে নিবেদন করে ও নিজেরাও পড়েন। খুবই আনন্দ লাগে আমার এখানে, যেহেতু আমি এখান থেকে, আর আমার পাশের গ্রামই আমার গ্রাম শীতলগ্রাম, তো আমি এখানে এই কিলোগ্রাম থেকে এখান থেকে পড়াশুনো করেছি। আর প্রতি বছরই পুজোর সময় আমি আসি। কেমন লাগে? খুব ভালোই লাগবে, এটা তো স্বাভাবিক, কারণ আমার তো এখানে প্রতিবারই আমি আসি। একটা মায়ের টান আছে, আমাকে আসতেই হয়, আমি আসি। শোনা যায় প্রাচীন যোগ্যতা মূর্তিটি একসময় হারিয়ে গিয়ে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগ্যতা দেবীর একটি মন্দির নির্মাণ করান। সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষ মর্দিনীর মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীন চন্দ্র ভাস্কর। এই অনুষ্ঠানটা তো বহু যুগ যুগান্তর ধরে হয়ে আছে এবং এখানকার শুধু আমাদের মঙ্গলকোট বলে না, গোটা ভারতবর্ষের লোক এখন কিন্তু এই তীর্থস্থানে আসে এবং এর পরিধিটা দিনের দিন বাড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে পর্যটন এইগুলোকে পর্যটন শিল্পের মধ্যে এনেছে এবং তীর্থস্থানগুলোকে ব্যাপক উন্নতি। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগ্যতা দেবীর মূর্তিটি। আনন্দে গ্রামের মানুষ গড়ে তোলেন আরও একটি মন্দির। নতুন মূর্তি পুজোর সময় ছাড়া সারা বছর জলে থাকলেও পুরনো মূর্তি এখন সারা বছরই মন্দিরে দেখতে পাওয়া যায়। 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগ্যতা মায়ের মন্দির। প্রতি বছরের 31শে বৈশাখ এই যোগ্যতা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে গোটা গ্রামে বসেছে মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু আসে এই যোগ্যতা মায়ের দর্শন করতে। ক্ষীরগ্রাম থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংশোধনাগার চত্বরে। কেউ দীর্ঘ 4 বছর, কেউ 4 মাস, কেউ আবার 6 মাস পরিবারের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। এরা প্রত্যেকেই বন্দী রয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে।
অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ আসানসোল সংশোধনাগারের উদ্যোগে এরা দেখা করলেন পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকার কর্মসূচি হয়ে গেল আসানসোল বিশেষ সংশোধনাগারে। এদিন জেলা আইনি কর্তৃপক্ষ, আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে 4টি বিচারাধীন বন্দী ও একজন সাজাপ্রাপ্ত বন্দী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গেছে, এই 5 জন বন্দী দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আসানসোল সংশোধনাগারে বন্দী থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার একটি প্রয়াস করান আসানসোল জেলা আইনি কর্তৃপক্ষ ও জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। আমার মন খুব কেঁদেছিল তখন, এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারি। আমার PLV যারা প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে আমরা পাঠিয়েছিলাম, এবং স্পেশালি আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কিভাবে তাদেরকে চ্যানেলাইজ করব, এবং তাদেরকে একটা কাউন্সিলিং আমরা করেছিলাম আমাদের তরফ থেকে। 5টি পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জেলের ভিতরে প্রবেশ করানো হয়। দেখা করানো হয় ওই জেলে বন্দী থাকা 5টি পরিবারের সদস্যদের সঙ্গে। দীর্ঘদিন পর নিজের প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে ভাসলেন প্রত্যেকেই। ভালোও লাগলো, খারাপও লাগলো। বৌমাটাও আমার পর লয়, কিন্তু ছেলে যে মারা গেছে তো ওইটাও তো মনে হয়েছে আমার। বলুন, আপনার পেটের ছেলে যদি মারা যায়, কেউ মেরে দেয়, এটা আপনার মনটা কেমন হবে? আজকে বেশি মনে হয়েছে, আজ আমার বেশি আগুন উঠে গেছে। এ বিষয়ে আসানসোল বিশেষ সংশোধনাগারের জেল সুপার বলেন, চারজন ফ্যামিলি, 4জন ইনমেটস, 5জন ইনমেটসের ফ্যামিলি এসেছে। এরা কি সবাই বিচারাধীন না বিচারাধীন? একজন সাজাপ্রাপ্ত। কিছু অ্যাটাচমেন্ট না, এই যে ধরুন মার মেয়ের দীর্ঘকাল পরে একটা মিলন, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্টটা হয়তো না দেখলে মুখে প্রকাশ করা যায় না, বলে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এই বিশেষ কর্মসূচি উপলক্ষে সংশোধনাগারে উপস্থিত ছিলেন আসানসোলের SDO বিশ্বজিৎ ভট্টাচার্য, DC সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষ এবং জেল সুপার। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁধ নির্মাণের প্রকল্পের সূচনা হয়েছে, কিন্তু এরপরও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা এলে আবারও ভেসে যাবে গ্রামের ঘরবাড়ি, তাই অবিলম্বে বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবিতে সরব হয়েছেন জলদাপাড়া সিসামারা নদীপাড়ের গ্রামবাসীরা। বন্যা এলে ভেসে যায় বাড়ি, একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় জলদাপাড়া গ্রামের সিসামারা নদীপাড়ের গ্রামবাসীদের। গ্রামের নদী বাঁধের প্রকল্পের সূচনা হলেও দুর্ভোগে গোটা গ্রাম। এদিকে বিধায়ক সুমন কাঞ্জিলাল 340 মিটার বাঁধ নির্মাণের প্রকল্পের সূচনা করলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি গ্রামবাসীদের। একই সঙ্গে গ্রামবাসীদের পাশাপাশি এলাকার সমস্যা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তিনি জানিয়েছেন, বর্ষা আসলে চরম সমস্যায় থাকেন জলদাপাড়া গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে তিনি এও জানান, 340 মিটার বাঁধ তৈরি হলে গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। কমপক্ষে 1100 মিটার বাঁধ নির্মাণের প্রয়োজন গোটা এলাকা জুড়ে। আমরা এই এলাকার মানুষ আমাদেরকে ডেকেছে, তাই আসলাম। যে 340 মিটার যে রাস্তা এই বাঁধটা হচ্ছে, এইটাতে আমাদের যে সমস্যাটা সেটা মিটছে না, সেটাই তারা বলছে 3টে অঞ্চলের উপর দিয়ে এই বর্ষায় না হলে জল যাবে। যে এই 340 মিটার বাঁধটা করে কিন্তু এই বাঁধটা তার মানে জলটাকে আটকানো যাবে না, সেই কথা তারা বললো। আমরা শুনলাম, তাদের সঙ্গে কথা হলো। তাদের ডিমান্ড হচ্ছে 1100 মিটার। 1100 মিটার যদি না করা যায়, তাহলে এই 300 মিটার করে কোনো গুরুত্বটা পাবে না। তবে স্থানীয় এক বাসিন্দা শরীফুল ইসলাম জানিয়েছেন, বর্ষাকাল আসলে চরম ভোগান্তির শিকার হতে হয়। এক রাশ চিন্তায় ঘুম উড়ে যায় এলাকাবাসীর। তাহলে বুঝতে পারবেন, যখন বন্যা আসে তখন পুরো বাঁধটা এইরকমভাবে হেলে যায়। হ্যাঁ, মানে যেমন ভূমিকম্প সেই রকমভাবে হেলে কিন্তু বাঁধটা। আর বাঁধের উপরে আমরা দাঁড়ায় থাকি, আর এইরকম হিরিহির করে ভেঙে যাচ্ছে। সুপারি বাগান, ওই কি মিত্র বাহাদুর, হ্যাঁ, ওর সুপারি বাগানটা চলে গেল, বেচারাও বাড়ি ছেড়ে চলে গেল, ঘর দুয়ার সব ভেঙে গেল। তাই এখন প্রশাসনের দিকে তাকিয়ে গ্রামবাসীদের একাংশ। এর আগে বর্ষাকালে
এই সিসেমারা নদীর জলেই কিন্তু বাড়ি ভেঙে নিয়ে যায় এবং সুপারি বাগান সহ একাধিক জমি নদী গর্ভে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিত কাজী, এক্সপ্রেস নিউজ। কাটোয়ার জগদানন্দপুর পঞ্চায়েতের যমুনা পাতাই গ্রামে গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে চলছে অবরোধ। কাটোয়া থেকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যমুনা পাতাই গ্রামের এই রাস্তাটি যেন মরণ ফাঁদ। ইটভাটা, ট্রাক্টর আর সজলধারা প্রকল্পের কাজের জন্য খোঁড়াখুড়ির পর মেরামত না হওয়ায় গত 2 বছর ধরে এই রাস্তা কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় গর্ত, কাদা আর বৃষ্টি হলেই হাঁটা চলা করা দুষ্কর হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে দিবারাত্রি চলছে ইট বোঝাই ট্রাক্টর, যার ফলে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনকে জিজ্ঞাসা করি, আপনারা এই দীর্ঘদিন ধরে যে রাস্তা খোঁড়াখুড়ির কাজ করছেন, এই রাস্তা কতদিনের মধ্যে ঠিক হবে? ওনারা বলেন যে আমাদের এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেই আমরা তা ঠিক করে দেবো, কিন্তু আমরা 2 বছর পেরিয়ে গেলেও দেখতে পাই এই রাস্তার কোনো রকম কাজ বা কোনো রকম মেরামত হয়নি। আমরা পঞ্চায়েতকে দীর্ঘদিন ধরে বলেছি, পঞ্চায়েত থেকে কোনো রকম রাস্তা মেরামতের কোনো রকম কর্মসূচি এই রাস্তার মধ্যে না হয়নি। ফলত এই তো রাস্তাগুলো খাল আছে, ওই গর্ত আছে, এগুলো গাড়ি যায় কল করেছিল সেই তার জন্য হয়ে গিয়েছে, এবার গাড়ি যাচ্ছে, এবার আরো খাল হয়ে যাচ্ছে, দিয়ে এই ট্রাক যাচ্ছে। এই ট্রাক্টরগুলোর জন্যই কি রাস্তাগুলো খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে? গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মেরামতের সুস্পষ্ট আশ্বাস মিলছে প্রশাসনের তরফ থেকে ততক্ষণ অবরোধ চলবে। এই পরিস্থিতিতে মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। পাশাপাশি দেখা গেল পঞ্চায়েত সদস্যা নিজে এই অবরোধে সামিল হয়েছেন। রাস্তাটি জেলা পরিষদের অধীনে, মেরামতের জন্য অনুমোদন পাওয়া গেলেও কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন তারা। পঞ্চায়েত সদস্য দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিলেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড়। এই অবরোধ কতক্ষণ চলে এবং প্রশাসন কবে এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ তার 24 বছর পূর্ণ করলো। এই সুদীর্ঘ যাত্রাপথে তাদের কষ্টদায়ক উন্নতি হয়েছে, কষ্টের মধ্যে দিয়ে তারা অনেক উন্নতি করেছে, সেজন্য এক্সপ্রেস নিউজকে আমার আন্তরিক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজ আগামী দিনে আরও নির্ভীক খবর পরিবেশনা করুক, আরও মানুষের মধ্যে তাদের প্রচার পাক, প্রসার হোক, এই কামনা করি। আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইল এক্সপ্রেস নিউজের সকল কর্মীর প্রতি, সকল সাংবাদিকদের প্রতি। খুবই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনে পথ চলা যেন আরও মসৃণ হয় এবং সংবাদ মাধ্যম আমাদের গণতন্ত্রের একটা অন্যতম পিলার, সেই ভূমিকা এত সুন্দর করে আপনারা পালন করছেন এবং এর জন্যে আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি, আরও ভালো হোক। এক্সপ্রেস নিউজ জনপ্রিয় একটি বৈদ্যুতিন মাধ্যম। তারা তাদের 24 বছরের পথ চলা আগামী 10ই জুন অতিক্রম করবে। আন্তরিক শুভেচ্ছা জানাই এই বৈদ্যুতিন চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেন, যারা দেখেন, যারা দর্শক, তাদের প্রত্যেককে। নির্ভীক খবর পরিবেশন করার জন্য সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটা আপনারা দায়িত্বশীল হিসাবে সেই ভূমিকাকে পালন করবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মজবুত হলে দেশের ভিত্তিভূমিও মজবুত হয়। তাই নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে যে জায়গায় আপনারা প্রশংসনীয়ভাবে যেভাবে আপনারা এগিয়েছেন গত 24 বছরে, ঠিক সেইভাবেই আগামী দিন আপনারা এগিয়ে যাবেন। এই শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।